চলেন বাংলাদেশে যাই। আসসালামু আলাইকুম, স্লিভার ইশাল ঘরে আপনাদের স্বাগত। স্বপ্ন সবার বাড়ি যায় না, এই কথাটা বলে যখন রোজারিতে পোস্ট করেছিলাম তখন কিন্তু মনের মধ্যে একটা আশা ছিল যে খুব তাড়াতাড়ি হয়তো আমি বাংলাদেশে যাব। অবশেষে সেই সময়টা কিন্তু চলে এসেছে। তো সবকিছু গুছিয়ে দেখতেই পারছেন আমি কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এবার আসাটার কষ্টটা ছিল অন্যরকম। আসলে এমন একটা মায়ায় পড়ে গিয়েছি, এখানে থাকলে দেশের মানুষের জন্য কষ্ট হয়, আর দেশে এসেছি এখন ওখানকার মানুষটার জন্য কষ্ট হচ্ছে। আমাদের জীবনটাই হয়তো এমন, তাই না? তো তারপরে কি আর করার বলেন, সব কষ্টকে ভুলে আবার পরিবারের কাছে আসব এই আনন্দটা নিয়েই আমি অলরেডি কিন্তু প্রথম ফ্লাইটে উঠে পড়েছি। তো প্রথম ফ্লাইটটা ছিল খুবই কম সময়ের, 45 মিনিট। এটা হচ্ছে টাম্পা টু মায়ামি। তো টাম্পা থেকে মায়ামি আসতে আমার প্লেনটা 1 ঘন্টা ডিলে ছিল। আমি একটু টেনশনেই করছি আমি ঠিক মতো পরের ফ্লাইটটা ধরতে পারবো কিনা, কারণ একদমই যেহেতু নতুন, তো সবকিছু চিনে আমি যেতে পারবো কিনা এই সময়ের মধ্যে। আমার যেহেতু 2 ঘন্টা ট্রানজিট ছিল, আমি ঠিকঠাক মতো মেট্রো ধরে আবারও আমি পরের ফ্লাইটে চলে আসতে পেরেছি। ওখানে আসার সাথে সাথেই কিন্তু আমি খুব বেশি একটা সময় পাইনি, কারণ তখন কিন্তু অলরেডি বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। টাম্পা থেকে যদি আর আধা ঘন্টা লেট করতো তাহলে কিন্তু আমি আমার ফ্লাইটটা মিস করে ফেলতাম। তো আল্লাহর রহমতে আমি কিন্তু মিস করি না, একদম কারেক্ট সময় এসে পৌঁছে গিয়েছি। এরপর কি বড় ফ্লাইটে আমি উঠে পড়লাম। আমার বড় ফ্লাইটটা ছিল 14 ঘন্টা 20 মিনিট, অনেকটা বড় একটা জার্নি। আর প্লেনে বসার সাথে সাথেই কিন্তু রিফ্রেশিং টাওয়াল দেয় মোছার জন্য। এরপর আমি ঠিকভাবে বসে মনিটরে দেখছিলাম, তখন কিন্তু অলরেডি আমি আকাশে, তখন কিন্তু নেটওয়ার্কের বাইরে। তখন মনের মধ্যে এত বেশি কষ্ট হচ্ছিল যে প্রিয় মানুষটাকে রেখে আমি একা দেশে যাচ্ছি। যদিও এবার আমি একা দেশে আসতে চাইনি, কিন্তু কি করার বলেন, ভাগ্যে থাকলে তো একাই আসতে হবে। এরপর কিন্তু প্লেনে খাবারটাও আমাদেরকে দিয়ে দেয়, আর খাবারগুলো ছিল অনেক বেশি মজা। খাবারটা খেতে খেতে একটা মুভিও দেখে ফেললাম, সময় যেন কাটেই না। আমি বারবার মনিটরটা চেক করতেছি আর কতক্ষণ বাকি, তারপর আবারও খাবারটা দিয়ে দিল। খাবার তো পেটের মধ্যে হজমই হয় না, তারপরও প্লেনের খাবারগুলো এত বেশি মজা, আমি তো মজা করেই খাই। এরপর খেয়ে নিলাম, তখনও দেখি অনেকটা সময় বাকি। কি করব, আমার প্রথম ফ্লাইটে টোটালি কোনো ঘুম হয়নি। আমি একটার পর একটা শুধু মুভি চেঞ্জ করতেছি, ভিডিও দেখতেছি, কোনোভাবেই জানি সময় কাটছে না, কি করার। তারপর আবারও একটু চেক করতেছিলাম। অবশেষে আমাদেরকে একটা নাস্তা দিল, এবং নাস্তাটা খেতে খেতে দেখি আর বেশি সময় নেই। এরপর আলহামদুলিল্লাহ আমি কিন্তু কাতারে ল্যান্ড করে ফেলেছি। কাতারের দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে কি আর বলবো বলেন, অনেক বেশি সুন্দর। আমার তো নেমে খুবই ভালো লেগেছে। আর যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি একদম কাতার দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তো আমি কিন্তু একটু ভিজিট করেও দেখেছি যে কোথায় কি আছে। আর একা একা ছিলাম, এবার ভয়টাও যেমন কাজ করেছি, আবার মনের মধ্যে কনফিডেন্সও লাগছিল যে না, আমি সবকিছু ঠিকঠাক করে পারবো। কারণ যেহেতু আমি আগের বার ঢাকা টু আমেরিকা একা একাই জার্নি করেছি, এবারও আমার আমেরিকা টু বাংলাদেশ একা একা। আমার মনের মধ্যে খুব বেশি একটা ভয় কেন জানি কাজ করছিল না। তো তখনও কিন্তু আমার গেট দেয়নি, কারণ যেহেতু আমার ট্রানজিট ছিল 4 ঘন্টা, এই জন্য তখনও গেটটা শো হয়নি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, আর এত বেশি ভালো লেগেছে তা বলার মতো না। যেহেতু একা ছিলাম, নিজে কোনো ছবি তুলতে পারিনি, কিন্তু ভিডিও করতে আমি ভুলি। ভিডিওটা করেছি আপনাদের জন্য, আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেক বেশি জাগ্রত করে। তারপরে কি একটু ঘোরাঘুরি করে বারবার যাচ্ছিলাম যে গেট দিচ্ছে কিনা। গেট যদি দেয় তাহলে হয়তো, আমি যদি মিস্টেক করে ফেলি তখন তো সমস্যা, এই জন্য বারবার একটু চেক করছিলাম। এরপর দেখি আমার গেটটা দিয়ে দিয়েছে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে আবারও গেটের কাছে চলে গেলাম। এখানে এয়ারপোর্টটা আসলে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই খুব সুন্দরভাবে কাজ করা ছিল, দেখতেই ভালো লাগছিল। আবারও মেট্রো ধরে আমার গেটের কাছে গেলাম। মেট্রো থেকে নেমেই দেখি যে ওয়ার্ল্ড কাপে বানানো যে টেডি বিয়ার, সেটা কিন্তু কাতার এয়ারপোর্টের একটা জনপ্রিয় টেডি। আপনারা সকলেই জানেন, যারা যারা দেখেছেন, আর যারা যারা দেখেন নাই আমার ভিডিওর মাধ্যমে দেখে। এরপর কি গেটে যেতে এত শপিং সবকিছু কিনে নিয়ে যাই, কিন্তু দামের কথা চিন্তা করে আর তো কোনো সাহসই হয়নি যে কেনাকাটা করব। এরপর একটু স্বর্ণের দোকানেও ঢুমালাম, যদিও কোনো কিছু কেনার নেই। তারপর হাঁটাহাঁটি করতে করতে আমার কিন্তু 4 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। অবশেষে আমার লাস্ট ফ্লাইট, যেটা কাতার টু ঢাকা, এই ফ্লাইটে ছিল 5 ঘন্টা 20 মিনিটের। এরপর বসে পড়লাম, আর এই ফ্লাইটে সবাই কিন্তু বাঙালি, যেটা আমার অনেক ভালো লেগেছে। আর বাঙালিদের সাথে কি হয়, সবাই গল্প করছে, আনন্দ করছে, হাসাহাসি করছে। এটা কিন্তু আগের ফ্লাইটে একদমই ছিল না, এই জন্য এই ফ্লাইটটা আমার একদমই বোরিং কাটে। কথা বলার মানুষ ছিল, সবার সাথে গল্প করেছি। আমি এখানে পাক্কি বিরিয়ানি নিয়েছি, তারপর বিরিয়ানিটাও ছিল অনেক বেশি মজা। এত কিছুর মাঝখানেও কি যেন একটা শূন্যতা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তারপরে কি অবশেষে আলহামদুলিল্লাহ বাংলাদেশে পৌঁছে গেলাম। এরপর ঢাকা এয়ারপোর্টে নামার পরে তো অনেক বেশি কাজ থাকে, এটা আমরা সকলেই জানি। এরপর ইমিগ্রেশনে এত বড় লাইন ছিল, আর আমরা তো কেউই লাইন মেনটেন করতে চাই, সবাই চায় আমারটা আগে হোক, ও পিছনে। এই একটা অবস্থা, মারামারি, চিৎকার, সবকিছু শেষ করে ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করে হয়ে কতটা দিন
দিন পর নিজের মাকে দেখতে পেলাম, প্রিয় মানুষগুলাকে দেখতে পেলাম। কিন্তু এই সব কিছুর মাঝখানেও একটা মানুষকে আমি অনেক অনেক বেশি মিস করেছি। সে কি করছে কি করছিল না চিন্তা হচ্ছিল। তো সব শেষে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি বাংলাদেশে আছি, আপনারা সকলেই হয়তো জেনে গিয়েছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।